জেলা প্রশাসক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদকে ফেক বলে মন্তব্য করেছেন অভিযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন যে স্ক্রিনশট প্রকাশিত হয়েছে তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলেও দাবি করেন সচিব। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক ডিসি নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও ২ যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে খুদে বার্তার স্ক্রিনশট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সচিবালয় গণমাধ্যম কর্মীদের মুখোমুখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। প্রশ্নের জবাবে ফেক নিউজ বলে মন্তব্য করেন তিনি। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। এখন অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। সংবাদটি ভিত্তিহীন প্রমাণে মোবাইল ফোন সংক্রান্ত যুক্তি তুলে ধরেন মোখলেসুর রহমান। আমার মোবাইলটা হলো স্যামসাং, আপনার নোটটা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। অভিযোগটি মূল্যহীন বলেও দাবি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কমিটির রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। তিনি জানান ৬ সংস্কার কমিশনের ৫টির পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত, একটি ২-১ দিনের মধ্যে চূড়ান্ত হবে। এসএম আরিফের রিপোর্ট। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২০২৭ সালে এটার গোল হচ্ছে যে $১১০ বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। প্রেস সচিব জানান, ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি, জাস্ট টু লুক ইনটু দিস রিপোর্ট ওদার ইট ইজ এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে অ্যালিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। দুটোকেই আমরা যেই তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশনস। ৬টি সংস্কার কমিশন গঠনের অগ্রগতি ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে কথা বলেন প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার ২:৩০টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ৫টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের ২-১ জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি ১-২ দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। বৈঠকে ২টি দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং গার্মেন্টস সেক্টরে অস্থিরতা নিরসনের বিষয়ে পদক্ষেপের কথা জানান প্রেস সচিব। সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সব ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা জানান। আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি। সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরো যদি কোনো বিষয় করতে দেখে থেকে আমরা কথা বলে দিব। বাট আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের প্রাথমিক তদন্তে আয়নাঘরে প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। রাজধানী গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, মাত্র 2 সপ্তাহেই গুমের 400টি অভিযোগ জমা পড়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 27 আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দুপুর 12টার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মাত্র 13 কার্য দিবসে 400টি গুমের অভিযোগ জমা পড়েছে কমিশন অফ ইনকোয়ারির কাছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার আলোচিত বন্দিশালা, আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পেয়েছে কমিশন অফ ইনকোয়ারি। তবে বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিট্রেটরস অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব। কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে পরিবর্তন আনা হয়েছে। দেয়াল রং করার পাশাপাশি কয়েকটি কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ পাওয়া গেছে। ডিজিএফআর যেটা আপনার এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআর যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। অ্যাকচুয়ালি আয়নাঘর এটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আয়নাঘর, পপুলারলি নোন এজ আয়নাঘর। মানুষের অনেক রেসপন্স পেয়েছি। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। কমিশনের সদস্যরা বলেন, গুমে অভিযুক্ত যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। ভিকটিমকে আমরা বিভাজন প্রক্রিয়ায় নিব না, আমরা দেখব তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কিনা, তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। খুব স্পষ্টভাবে বলি, যিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার তার অভিযোগ আমরা গ্রহণ করব। গত 6 আগস্ট 2009 থেকে 5 আগস্ট 2024 সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। জমা দেওয়ার সময়সীমা ছিল 30 সেপ্টেম্বর, তা বর্ধিত করে 10 অক্টোবর করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত 51টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 4 আগস্ট রাজধানী মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী শিশু আহনাফের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহতের মা। অন্যদিকে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। বিস্তারিত আমেনা হিরার রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত 51টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2টি ছাড়া প্রত্যেকটির আবেদনেই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে আরও 2টি অভিযোগ দাখিল করেছে নিহতের পরিবার। ওর মা বলতেছে, তুমি তাড়াতাড়ি সাকিবরে ফোন দাও। আমি যখন সাকিবরে ফোন দিলাম, সাকিব ফোন ধরে নেই, ধরছে অন্য একটা ছেলে, যেটা বলতেছে আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার হুঁশ নেই, আমি কি বলবো, কি করব। আমার সন্তান
4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফের নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ দেয় আহনাফের মা। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে, তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য এবং নৈতিকভাবে বাধ্য। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। ঘুরে দেখেন স্থাপনা। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। গোটা দুনিয়ার নজরে থাকবে এই বিচার প্রক্রিয়াটা, কাজে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যাতে খুব ভালো মতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায়, সেজন্য আমরা বলেছি যে মূল ভবনটা সংস্কার প্রয়োজন। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল পরিত্যক্ত ঘোষণা করে টিনশেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেওয়ার রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি বিব্রত বোধ করেন। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না? যেহেতু আমি ট্যাক্স দিয়েছি, এত বছর পর্যন্ত আমি ট্যাক্সটা 2004 থেকে 17 সাল পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত, হঠাৎ এমন কি কারণ ঘটলো যে আমার উপরে বিনা হিসাবে এসে বলল? তারই একটি মামলা হচ্ছে যে 666 কোটি টাকা ট্যাক্স নির্ধারণ করলেন। এই নির্ধারণটার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে এসে আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম, কেন সরকারের এই আদেশটাকে, আপনার ট্রাইব্যুনালের এই আদেশটাকে অবৈধ ঘোষণা করা হবে না। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 14 আসামির বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গত 30 সেপ্টেম্বর আদালতের কাছে আসামিদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন। আবু সাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকনুজ্জামান জানান, এ মামলায় 17 আসামির মধ্যে 3 জন গ্রেফতার হলেও এখন পর্যন্ত 14 জন আসামি গ্রেফতার হয়নি। গত 16 জুলাই কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। বাকি যে 14 জন, এই 14 জনের উপরে নিষেধাজ্ঞার আবেদন করলে কোর্ট, আদালত, বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেন এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন। আমরা বারবারই বলছি যে বাকি যে 14 জন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাহলে বিদেশ যদি না যেতে পারে তাহলে বিশেষায়িত যে সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থারা, তারা তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তারটা করতে পারবে। যারা গ্লাসে গ্লাসে শিশুদের রক্ত পান করে সেই ফ্যাসিস্টদের কখনো পুনরুত্থান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী তাহমিদ ও মাসুদ রানার মিরপুরের বাসায় আর্থিক সহায়তার হাত বাড়াতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের টাকা লোপাট করে বিদেশে রাজপ্রাসাদ তৈরি করে দেশের মানুষকে দরিদ্র বানিয়ে ফেলেছে।
ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক জোরদার ও সহযোগিতার নতুন পথ অনুসন্ধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার বাংলাদেশ সফর করবেন। সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, রাজনীতি, অর্থনীতি এবং দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আলোচনা করবেন প্রধান উপদেষ্টার সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিস্তারিত আমিনা হিরার আরও একটি রিপোর্টে। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। দীর্ঘদিনের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবার পরই সংক্ষিপ্ত এই রাষ্ট্রীয় সফরের আগ্রহ দেখান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে শুক্রবার দুপুর 2:30টায় ঢাকায় আসবেন তিনি। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরেই দেয়া হবে লাল গালিচার সংবর্ধনা, গার্ড অফ অনার এবং তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর 3:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই স্থানে দ্বিপক্ষীয় আলোচনা, ভিজিটর বই সই, যৌথ প্রেস বিবৃতি সহ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উচ্চ পর্যায়ের চায়ের নিমন্ত্রণ গ্রহণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই সরকার প্রধানের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 58 জনের প্রতিনিধি দল নিয়ে তিনি আসবেন। মালয়েশিয়ার সাথে আমাদের মাল্টিডাইমেনশনাল রিলেশন আছে, কাজে সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে। আমাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, আমাদের শ্রমশক্তির বিষয়টা আছে এবং সব কিছুতে কিছু সমস্যাও আছে, সেগুলি আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব দূর করার। চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলার পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনার মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে বলেও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার ব্যাপারে মালয়েশিয়া এমনিতে তো সহানুভূতিশীল বাংলাদেশের অবস্থান এবং রোহিঙ্গাদের অবস্থানের প্রতি, তো আসিয়ানে আমরা প্রত্যাশা করব যে মালয়েশিয়া আরেকটু শক্ত ভূমিকা নেবে আসিয়ানের পক্ষ থেকে, যাতে করে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়। বিকেল 5:30টায় ইন্টারকন্টিনেন্টাল থেকে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বঙ্গভবন যাবেন আনোয়ার ইব্রাহিম। পরে বঙ্গভবনের দরবার হলে বৈঠক করবেন তারা। বৈঠক করে ভিজিটর বইয়ের স্বাক্ষর শেষে বঙ্গভবন ত্যাগ করে শাহজালাল বিমানবন্দর দিয়ে বাংলাদেশ ছাড়বেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আমেনা হিরা, মাই টিভি নিউজ। দেশের উন্নয়নের নামে যে লুটপাট, চাঁদাবাজি হয়েছে তার দোষরদের দ্রুত বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আরও অনেকেই। এ সময় উত্তরা ও আশেপাশের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এই দেশে যে মেগা চুরিগুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে আরও 4টি দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এই দাবি তোলেন হাসনাত। পোস্টে হাসনাত লিখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছিল সিটিজেন্স রাইটস মুভমেন্ট নামের একটি সংগঠন।
বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়ক সহ এমন কোনো অলিগলি ব্যস্ততম সড়ক নেই যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন। বিশেষ করে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পুরো নগরী জুড়ে। সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কসহ এমন কোনো অলিগলি নেই যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন। পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না, গন্ধ। আমরা জানি ঢাকা তিলোত্তম নগরী, কিন্তু তিলোত্তম এখানে আর পরিচয় নাই। ড্রেনগুলা যে পরিষ্কার করা না ঠিক মতো। পানির ভিতর আমার হাঁটা চলা করা লাগে, বাজার করা যায়, চাকরি বিক্রি করলে পরেও সেনে যাওয়া লাগে। বিশেষ করে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে সীমাহীন দুর্ভোগে। জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনা থাকলেও সঠিক সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করায় নগরবাসীর কষ্টের মাত্রা বেড়েই চলেছে। হচ্ছে নানাবিধ চর্মরোগও। পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, ওদের হলো আপনার কাকরাইল মোড়, বিজয়নগর, এগুলো পানি বন্ধ হয়েছে, পানি না সরার কোনো ব্যবস্থা নাই। এখানে এত পরিমাণ পানি হয়েছে যে আমাদের অফিসের বারান্দা পর্যন্ত পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে। গত 24 ঘন্টায় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বৃষ্টিতে নগর জুড়ে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থাকার কথা সেই ব্যবস্থার ড্রেনেজ মুখের যে সুয়ারেজ লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে ময়লা আবর্জনা ভর্তি থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না, যার ফলে নগরবাসীর যেন দুর্ভোগ আরও দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন নগরবাসী। পল্টন থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আমদানি করা সিংহভাগ কসমেটিক্স পণ্য নকল ও মানহীন বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মোনার হোসেন। বলেন, ভেজাল ও মানহীন কসমেটিক্স পণ্যে ছেয়ে গেছে বাজার। যেসব কসমেটিক্স পণ্য বিদেশ থেকে দেশে আসে এর বেশিরভাগই নকল হলেও বিদেশি পণ্য কিনতে পছন্দ করেন ক্রেতারা, আর এইসব নকল পণ্যের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। তবে তা রোধ করা গেলে 1000 কোটি টাকার স্থানীয় বাজার তৈরি করা সম্ভব বলেও বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক। সকালে অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অফ বাংলাদেশের যৌথ আয়োজনে মেড ইন বাংলাদেশ পণ্যের মান বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, কসমেটিক্স ও স্কিন কেয়ার বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।